আমরা সল্টলেকে বেআইনি নির্মাণ দেখাই, এবার দুর্গাপুরের বেআইনি নির্মাণ। কিভাবে বেআইনি নির্মাণ হচ্ছে? 19-20 নম্বর ওয়ার্ডে নাকি একের পর এক এইভাবে বেআইনি নির্মাণ হয়ে চলেছে দুর্গাপুরের মতো শহরে। দুর্গাপুরের 19 ও 20 নম্বর ওয়ার্ডে এই রকমটাই অভিযোগ। 4 তলার অনুমতি দেওয়া হলেও 5 তলা তোলা হচ্ছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জায়গা দখল করে কেউ বানিয়েছেন বাগান, আবার কেউ রেস্তোরাঁ। স্যার, আমার ওটা G+4 স্যাংশন নেওয়া আছে 2019-এ। এক্সট্রা ফ্লোরের জন্য 2 বছর আগে পারমিশন জন্য আমি অ্যাপ্লাই করেছি, যদিও পাইনি। আমি ওটা কনস্ট্রাকশন করিনি, আমি শুধু শাটারিংটা করে রেখেছি। এবং 2-3 মাস আগেই আমাকে ডিএমসি থেকে বলা হয়েছিল হয়তো পারমিশনটা পাবেন না। তাই আমি 2 মাস আগে থেকেই শাটারিং খোলা শুরু করেছি এবং মাসখানেক আগে ওটা আমি স্টপ নোটিশ পেয়েছি। তো উপরে কোনো কাজ হচ্ছে না, কোনো কনস্ট্রাকশন হয়নি, আর এই মুহূর্তে কাজটা পুরো বন্ধই আছে। আমরা সব খুলে খালে রেডি করে তারপর কাজ শুরু করবো। অর্পণের সঙ্গে কথা বলবো, প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, প্রমোটার বলছেন যে তিনি কোনো কনস্ট্রাকশন করছেন না। এই প্রমোটারই কি শুধু কাজ করছেন নাকি আরো কয়েকজন প্রমোটার এই কাজ করছেন? দেখো, তোমার জানিয়ে রাখি যে দুর্গাপুর পুরসভার অন্তর্গত 19 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ড, পাশাপাশি 20 নম্বর ওয়ার্ডও রয়েছে। 19 নম্বর ওয়ার্ড পশুপতি মার্কেট, আমবাগান, রামকৃষ্ণপল্লী, এই সমস্ত এলাকাগুলিতে একেবারেই প্রমোটার রাজ চলছে। কারণ এই সমস্ত জায়গায় কিন্তু বেআইনিভাবে কিন্তু নির্মাণ হচ্ছে। এবং দুর্গাপুরের যে 21 নম্বর ওয়ার্ড সারদাপল্লী, সেখানেও কিন্তু একই দেখা যাচ্ছে ছবি। কারণ একেবারে দুর্গাপুর পুরসভার যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে একেবারেই প্রমোটার রাজ চলছে বলা যেতে পারে। কারণ পুরসভাকে বুড়ো আঙুল দেখিয়েই কিন্তু নির্মাণ চলছে। পুরসভার ইঞ্জিনিয়ার কি বলছেন একবার দেখাই, তারপরে আবার আসবো অর্পণ তোমার কাছে। এরকম কেউ এখনো একটা কমপ্লেন বাদ দিয়ে বাকি কোনো কমপ্লেন আসেনি যেটা কেউ বাড়িয়ে নিয়েছে। যদি অথরিটি আমাদেরকে অর্ডার দেয় যে আমাদের সব কটা জায়গায় গিয়ে খুঁজে দেখতে হবে, আমরা টিম তৈরি করে সেই অনুযায়ী খুঁজে আমরা অথরিটিকে রিপোর্ট দেবো। অথরিটি থাকবে যা ডিসিশন নেবে, আমি তো লিখে দেওয়া হবে। অর্পণ, একেবারে ইঞ্জিনিয়ার বলছেন তাদের কাছে কোনো খবর আসেনি, তাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি, একের পর এক এরকম বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে, তাও খবর যাচ্ছে না। দেখো, একেবারেই কিন্তু পুরসভার কিন্তু যথেষ্ট নিজেদের ড্রাইভার এড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে কিন্তু পুরসভার যিনি দায়িত্ব রয়েছেন, অর্থাৎ যিনি এখন চেয়ারপারসন যিনি রয়েছেন অনিন্দ মুখার্জি, তিনি যেটা জানাচ্ছেন যে তার কাছে বেশ কিছু অভিযোগ এরকম এসেছে, যদিও এগুলোকে একটি টিম করা হচ্ছে এবং খতিয়ে রাখার আশ্বাস দেন। কিন্তু আরো একটা বিষয় অর্পণ, এই যে সরকারি জমি দখল নিয়ে বারবার রুদ্রমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের, এখানে নাকি সরকারি জমি দখল করে কেউ বাগান করে নিচ্ছেন, কেউ রেস্তোরাঁ করে নিচ্ছেন। একেবারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে কিন্তু গোটা সিটি সেন্টার জুড়ে, অর্থাৎ 20 নম্বর ওয়ার্ড সিটি সেন্টার জুড়ে যেখানে জবরদখল হয়েছে সেখানে কিন্তু নোটিশ জারি করা হয়েছে। এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে, কারণ এই সমস্ত যে সমস্ত জায়গাগুলি রয়েছে, অর্থাৎ যে সব সরকারি জমি দখল করে যে সমস্ত অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে এবং দোকানদারি চালাচ্ছে, সেগুলোকে কিন্তু পুনরুদ্ধার করার চেষ্টা করছে। দেখা যাক কি পদক্ষেপ করে পুরসভা। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার রুদ্রমূর্তির পরে এভাবে বেআইনি কারবার চলে কিনা। আমরা তো অলরেডি শুরু করেছি, সার্ভে করা শুরু করবে, এবারে কোন এলাকাতে কটা এরকম অবৈধ তৈরি হয়েছে। যে ফ্ল্যাটগুলি সম্বন্ধে কমপ্লেনও আসছে সেগুলি সম্বন্ধে বিল্ডিং প্ল্যান ডিপার্টমেন্টে অবহিত করা হয়েছে। যে কমপ্লেনগুলো আসছে সেগুলো খতিয়ে দেখা হোক যে তাদের কি G+4 করা আছে, তার সত্ত্বেও G+5 করছে, নাকি তাদের কোনো প্ল্যান পাসই করা নেই, তারা তুলছে। তো তদন্ত করে আগে দেখা হবে যে যদি সেরকম কোনো অবৈধ বিল্ডিং থেকে থাকে যেটা উইদাউট প্ল্যান করেছেন বা নিয়ম বহির্ভূতভাবে করেছেন, অতি অবশ্যই যা পদক্ষেপ নেওয়া সরকারি পদক্ষেপ সেটা নেওয়া হবে। আর এ নিয়ে দুর্গাপুর আসানসোলে চলছে রাজনৈতিক তরজাও। নকশা অনুমোদন করার পরই নির্মাণ কাজ শুরু হওয়ার কথা। পৌরসভার কাছ থেকে একটি সার্টিফিকেট নির্মাণকারী সংস্থাকে নিতে হবে যে নির্মাণ কাজটি নকশা অনুযায়ী, অনুমোদিত নকশা অনুযায়ী হয়েছে। এই আইন যদি লঙ্ঘিত হয়ে থাকে তাহলে পৌরসভার দায়িত্ব আইনের রক্ষক হিসেবে যারা এই আইন লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। আর
এইখানে যেমন বেআইনি নির্মাণ, দেখুন সরকারি জমি দখল, বাঁধ দখল হয়ে গেছে। এই দেখুন বাঁধ দখল করে বাড়ি তৈরি হয়ে গেছে, বাঁধের ওপরেই বাড়ি তৈরি, বাঁধ দখল করে একের পর এক বাড়ি তৈরি হয়ে গেছে। বেআইনি নির্মাণ মাথা ভাঙায় বাঁধের ওপর, বাঁধ দখল করে নির্মাণ হওয়ায় সংকীর্ণ হয়েছে হাসপাতালে যাওয়ার রাস্তা। কথা বলবো প্রতিনিধি রাজেশের সঙ্গে। রাজেশ, কতদিন ধরে এরকম চলছে জবরদখল বাঁধ? আর প্রশাসন কি করছে? কাদের দায়িত্ব? পুরসভার তো? একদম গোয়েন্দা, দীর্ঘদিন থেকেই কিন্তু মাথাভাঙা শহরে সুটুঙ্কা নদী তীরবর্তী যে বাঁধ, সেই বাঁধ দখল করে কিন্তু একদিকে যেমন বাড়ি নির্মাণ হয়েছে, তেমনি কিন্তু কংক্রিটের বিভিন্ন বিল্ডিংও নির্মাণ হয়েছে এবং সেখানে ব্যবসায়ীরা ব্যবসাও করছে রীতিমতো। তবে এটা কিন্তু প্রশাসনের নজরে এসেছে, কারণ মাথাভাঙা শহর একদম সুটুঙ্গা নদী লাগোয়া এই শহরের কিন্তু এই সুটুঙ্গা নদীর ধার দিয়েই কিন্তু এই অবৈধ নির্মাণগুলো চলছে দীর্ঘদিন ধরে। তবে এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। শাসক দল যেটা জানাচ্ছে যে বাম আমলে এই নির্মাণ হয়েছে, তাদের আমলে সেভাবে কোনো নির্মাণ হয়নি। তবে বিরোধী দল দাবি করছে যে শাসক দলের একাংশ মততেই এই নদীবাঁধ দখল করে অবৈধ নির্মাণ দিনের পর দিন গড়ে উঠেছে। পৌরসভা যেটা জানিয়েছে যে যারা এই অবৈধ নির্মাণ করেছে তাদেরকে তারা নোটিশ করেছে এবং যাতে তারা অবৈধ নির্মাণ ভেঙে না দেয় এ বিষয়ে পৌরসভা দ্রুত উদ্যোগ নেবে এবং অবৈধ নির্মাণ ভেঙে দেবে। কবে ভাঙবে? এতদিন ধরে তো এরকম চলছে, নির্দিষ্ট করে বলেছে পুরসভা? পুরসভা যেটা জানিয়েছে যে তারা এই নিয়ে অলরেডি একটি বৈঠক করেছে, মিটিং করেছে এবং সেখানে বিএলআরও সহ অন্যান্য আধিকারিকদেরও তারা জানিয়েছে সরকারি জমি চিহ্নিত করে সেই ভাঙন প্রক্রিয়া কাজ শুরু করবে। আমরা নজর রাখবো তোমার মাধ্যমে কবে ভাঙা হচ্ছে এই সমস্ত বেআইনি নির্মাণ। আমি তো একাই নির্মাণ করিনি। শনি মন্দির ব্রিজ থেকে শুরু করে কান্দুরার মোড় হসপিটাল চৌপতি পর্যন্ত রাস্তার দুই সাইডে পিডব্লিউডির জায়গা বা নদীর জায়গা আমি জানি না, বিল্ডিং উঠে আসছে, ঠিক আছে। আর আমি এখানে যাচ্ছি, আমার এটা একটা দোকান, কাঠের দোকান। আমি আর দোকানে যদি ওরা সবাই ভাঙে তাহলে আমার দোকান ভাঙতে কোনো আপত্তি নেই। আমি প্রয়োজন বলে তখন নিজেই ভেঙে দেবো, সবগুলো ভাঙে তা আমারটাও আমি নিজেই ভেঙে দেবো। বিগত যে 7 বছর থেকে যে বোর্ড আমাদের রয়েছে, আমরা বারংবার যে সমস্ত অবৈধ নির্মাণ মাথাভাঙার বুক জুড়ে হয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। তো বাঁধ জুড়ে যে অবৈধ নির্মাণের কথা বলা হচ্ছে সেটা বেশিরভাগটাই বামফ্রন্টের আমলে, যখন বামফ্রন্টের সরকার বা বামফ্রন্টের বোর্ড ছিল তখনই ওগুলো গজিয়েছিল। পরবর্তীকালে কিছু অবৈধ নির্মাণ তৈরি হয়েছে। এখন আমরা বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে মাথাভাঙা জুড়ে নদী, বিশেষ করে নদী বক্ষে যে সমস্ত অবৈধ নির্মাণ তৈরি হচ্ছে সেগুলির বিরুদ্ধে মাথাভাঙা পৌরসভা কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। কোনগুলো বৈধ এবং কোনগুলো অবৈধ সেই জমিগুলোকে আমাদের আগে বের করতে হবে এবং আমরা বের করার পরে আমরা যেগুলো বের হবে যে অবৈধ নির্মাণ, সেই অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা পদক্ষেপ গ্রহণ করবো যৌথভাবে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে পারি যে আমরা অবৈধ যে সমস্ত নির্মাণ আছে আমরা দলীয়গতভাবে এবং প্রশাসনিকভাবে যে পৌরসভায় আমরা আমাদের কাউন্সিলররা যারা রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, তারা মিটিং করেছে অলরেডি। মিটিং করার পরে আমরা এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে আমরা অভিযান চালাবো। যেখানে অবৈধ নির্মাণ হচ্ছে আপনারা জানবেন যে সেখানে দেখবেন যে সেখানে তৃণমূলের নেতারাই ওখানে জড়িত আছে, আর তৃণমূল মানে কাটমানি। আর অবৈধ নির্মাণ নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেকবার আন্দোলন করেছি এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তৃণমূলের নেতাদের এই দুর্নীতি বন্ধ না হবে, কাটমানি খাওয়ানো বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের অবৈধ নির্মাণ চলবে। এবার চলে যাব ঘাটালে। ঘাটালে ঝুমি নদীর ওপরে সেতু নির্মাণ করা হচ্ছে, কিন্তু সেতুর সঙ্গে সংযোগকারী রাস্তা নিয়ে জটিলতা। কারণ পুনর্বাসনের দাবি জানাচ্ছেন ওখানকার মানুষ। এই যে সেতু ঘাটালের, সেই ভগবতী সেতুর সংযোগকারী রাস্তার জমি নিয়ে জটিলতা। রাস্তা তৈরি হলে ভাঙতে হবে একটি কাঠমিল, 4টি বাড়ি এবং বেশ কিছু কৃষি জমিও চলে যাবে। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে, কি জটিলতা এখনো পর্যন্ত।
দেখো না, যে মানে ব্রিজ তৈরি হয়েছে, ভগবতী সেতু তৈরি হয়েছে বললে ভুল হবে, তৈরির কাজ চলছে এবং সেই ব্রিজের যাতায়াতের জন্য যে রাস্তা তৈরি হবে সেই রাস্তার জন্য এখনো জমি অধিগ্রহণ হয়নি। আচ্ছা। আর সেই জমি নিতে গেলে এই যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু বাড়ি, দোকান এবং চাষের জমি পড়ছে। সেই যাদের বাড়ি দোকান পড়ছে তারা অবশ্য দাবি তুলছেন যে পুনর্বাসন দিতে হবে। এই নিয়ে একটা প্রশাসনিক বৈঠক হয়েছে ঘাটালের মনসুকার যে ঝুমি নদীর উপর যে ভগবতী সেতু 2021 সালে যার শিলান্যাস করেছিলেন প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি, সেই সময় থেকেই ব্রিজ তৈরির কাজ চলে আসছে। তোমাকে জানিয়ে রাখি অয়নদা, কতদিনের মধ্যে শেষ করার কথা ছিল টার্গেট? দেখো অয়নদা, এই সেতু 2024-এর মধ্যেই শেষ করার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত সেতু নির্মাণের কাজ চলছে এবং তার পাশের যে কানেক্টিং রোড, সেই রোড তৈরির এখনো জায়গায় অধিগ্রহণ করা হয়নি। আর সেই নিয়েই প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা এসেছিলেন, তারা বৈঠকে বসেছিলেন এবং সেখানে পুনর্বাসনের দাবি তুলেছেন এলাকার মানুষ। সেই বিষয়টিও বিবেচনা করে দেখা হচ্ছে। এখন দেখার কত দ্রুত প্রশাসন এই কানেক্টিং রোডের জমি অধিগ্রহণ করে এবং রাস্তা তৈরির কাজ শুরু হয়। হয় না? ধন্যবাদ। দেখা যাক কতদিন পরে আর কতদিন লাগে এই জমি নিতে, অর্থাৎ জমি, যে কৃষি জমি, যে 4টি বাড়ি, সেইগুলো নিতে পুনর্বাসনের দাবি, এবং এই সেতু খুব গুরুত্বপূর্ণ সেতু কবে তৈরি হয়। আমাদের কাছে জানতে আসছিল রাস্তা বেরিয়ে যাবে বুঝলে, জানতে আসছিল আমাদের বাস্তি পড়ছে, ঘর পড়ছে, আমাদের ঘর যে পড়ে যাচ্ছে, তার বদলে আমাদেরকে জায়গা দিতে হবে, পুরনো বাসস্থান দিতে হবে। জায়গা তারা সরকার ঠিক করে দিবে, কোথায় দিবে না দিবে। তবে কি মাঠের বীজখানে দিলে আমরা যাবো না? আমাদের যেরকম জায়গার পজিশন আছি, আমরা যে জায়গায় সেরকম পজিশন থেকে আমাদেরকে জায়গা দিতে হয়। কি জানালেন আপনাকে? আমাদেরকে এখনো কিছু জানায়নি, পুনর্বাসন দেবে বলে এখনো কিছু বলে। তো আমরা যেটা এই মুহূর্তে পরিদর্শন করলাম যে এখানে সত্যি সত্যি এখন পর্যন্ত যে স্ট্রাকচারটা হয়ে আছে, বন্যার আগে যদি আমরা সেই স্ট্রাকচারের উপরে ঢালাই করে দিতে না পারি, তাতেও কিন্তু নতুন করে একটা সমস্যা দেখা দিতে পারে। তো আমি বলবো যে এখানে যেটা আপনারা দেখলেন এ পর্যন্ত, যে অ্যাপ্রোচ রোড করার বিষয়ে যে সমস্যাটা আছে, মানুষ চাইলে এটা কোনো বিষয় না। এখানকার মানুষের তাদের ওই জায়গা দেওয়া বা না দেওয়া, যে এটা কোনো আটকানোর ব্যাপার নেই। তারা প্রত্যেকেই বলছেন হ্যাঁ ব্রিজ অবিলম্বে হোক। মানুষ যত তাড়াতাড়ি সম্ভব জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে, তত আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর ভাবনা তত বেশি ফলপ্রসূ হবে। প্রায় কাজ কমপ্লিটের পথে, দুপাশের যা রায়ত জায়গা রয়েছে সেই রায়ত জায়গা নিয়ে একটু সমস্যা রয়েছে। এক প্রান্তে আমরা প্রায় জায়গা পেয়েছি, ওটাও কাজ চলবে। সঙ্গে সঙ্গে এখানে যারা রয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হবেন বাড়ি টাড়ি, আমরা চেষ্টা করব এখানে কোথাও সরকারি জায়গা রয়েছে কিনা এবং থাকার ব্যবস্থা করে অবশ্যই সেই জায়গা থেকে থাকবে। সুবোধ সিং এবার নাকি সিআইডিকেও হুমকি দিলেন। জেলবন্দি থেকে, বিহার থেকে তিনি বারবার বিভিন্ন ব্যবসায়ীকে হুমকি দিয়েছে এই সুবোধ, জানা যাচ্ছিল। এমনকি অজয় মণ্ডল যিনি ব্যবসায়ী, তার গাড়িতে গুলিও চালানো হলো। তারপরে একের পর এক ব্যবসায়ীকে হুমকি। আর এদিকে সিআইডি নিয়ে এলো এ রাজ্যে, তারপরে আসানসোলে সিআইডি হেফাজতে চাইলো, যদিও আজকে কর্মবিরতি আইনজীবীদের, সেই কারণে জেলেই থাকতে হচ্ছে সুবোধকে। পায়নি সিআইডিকেই নাকি হুমকি দিল সুবোধ। কথা বলবো প্রতিনিধি দীপক শর্মার সঙ্গে। দীপক, দেখো, একেবারে সুবোধ সিং একদিন আসানসোল জেল হেফাজতে থাকার পর আজকে জেল থেকে তাকে আসানসোল জেলা আদালতে তোলা হয় এবং সিআইডি সেইখানে আদালতকে জানায় কি তাকে 14 দিনের হেফাজত চাই, নিজেদের হেফাজতে চায়। তাকে কলকাতায় ভবন নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি সুবোধকে, কিন্তু আদালতে কর্মবিরোধী থাকার ফলে তাকে সিআইডি হেফাজতে দিল না বিচারক। তাকে আগামী 3 তারিখ আদালতে তোলার নির্দেশ দিয়েছে। সেই সময় যখন 2 দিনের জেল হেফাজত পাওয়ার সুবোধের হয়, তখন সিআইডি তাকে নিয়ে আদালত চত্বর থেকে যখন জেলে আসে, আসানসোল সংশোধনাগারে এসে যখন গাড়ি থেকে সুবোধ সিংকে নামায় সিআইডির আধিকারিকরা, তখন প্রথম হুমকি দেয় সুবোধ সিং সিআইডি কে লক্ষ্য করে। পাল্টা জবাব তার সিআইডির পক্ষ থেকে দেওয়া হয়।
দেখো একেবারে যখন দ্বিতীয়বার সুবোধ সিং এর পক্ষ থেকে হুমকি আসে, সেটা মুখ থেকে হুমকি শব্দ যে বেরোয় সেটা একেবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তারপরে কিন্তু সিআইডি কর্তারা সেইখান থেকে তাকে জেলে রেখে সোজা ওইখান থেকে বেরিয়ে আসানসোল দক্ষিণ থানায় যায় এবং দক্ষিণ থানায় সুবোধ সিং এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে সিআইডি আধিকারিকরা, যারা সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল সিআইডির আধিকারিকরা। মূলত মানে সিআইডি অফিসারদের, সিআইডি আধিকারিকদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে সুবোধ। একেবারে আসানসোল জেল চত্বরে যখন সুবোধ সিংকে সিআইডি আধিকারিকরা গাড়ি থেকে নামিয়ে জেলের ভেতরে ঢোকাচ্ছিলেন, তখনই কিন্তু এইভাবেই সুবোধ সিং সিআইডি কে লক্ষ্য করে প্রাণনাশের হুমকি, একেবারে প্রাণনাশের হুমকি দেয় সুবোধ সিং সিআইডি কে লক্ষ্য করে। এরপরে কিন্তু সোজা তাকে জেলে রেখে সিআইডি কর্তারা চলে যায় আসানসোল দক্ষিণ থানায় এবং দক্ষিণ থানায় সুবোধ সিং এর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির লিখিত অভিযোগ জানায়। আচ্ছা, বেশ। अर्जुन सिंह को पहचानते हैं? अर्जुन सिंह, हाँ, आपको कोई बरात देता था? अर्जुन सिंह कोई कांटेक्ट देता था आपको? नहीं।